এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৮৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৮ নম্বরে বলা হয়েছে শূন্য স্থান পূরণ করো। দেখো, আমরা এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঙ্কের শেষে লক্ষ্য করলে কিন্তু আমরা কিছু শূন্য স্থান দেখতে পাচ্ছি। এই শূন্য স্থানগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে সেটিকে নির্ণয় করে কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে আমরা যদি এটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 2/1.6। আমাদের এতটুকুই কিন্তু মূল প্রশ্ন। দেখো, আমাদের বলা হয়েছে 2/1.6। এখন এটিকে আমরা কিভাবে করে সমাধান করব? আমরা কিন্তু একটু সমাধান দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমাদের বলা হয়েছে সমান, আমরা সমান দিয়ে প্রথমে লিখলাম 2/16। আচ্ছা দেখো, এই 2টাকে আমরা এখানে লিখলাম, এরপরে ভাগটাকে এখানে লিখে দিলাম, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি 1.6। এখন এই 1.6কে আমরা এখানে কি লিখলাম? আমরা লিখলাম কিন্তু 16। কিভাবে? দেখো, এই যে দশমিকটা আমরা দেখতে পাচ্ছি, এই দশমিকটাকে কিন্তু আমরা এখানে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এই দুটি মিলে আমরা বানালাম হচ্ছে 16, তাই না? এখন এই পাশে যে গুণ চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, গুণের পরে দেখো এখানে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই খালি ঘরে আমরা কিভাবে নির্ণয় করব যে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? এটি কিন্তু খুবই সহজ একটি বিষয় এবং খুবই মজার একটি বিষয়। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে একবার একটু বোঝার চেষ্টা করলে আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা এটি বুঝতে পারবে। দেখো, আমরা দেখতে পাচ্ছি এইখানে যে দশমিক রয়েছে, এই দশমিকের জন্য আমরা প্রথমে একটি 1 এখানে লিখব, ঠিক আছে? আমরা কি করলাম? দশমিকের জন্য একটি 1 লিখলাম। এবারে দেখব যে দশমিকের ডান পাশে মোট কতটি অঙ্ক রয়েছে। যেমন দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6, মানে কিন্তু একটি মাত্র অঙ্ক রয়েছে, তাই না? 6 কি একটি অঙ্ক, তাই না? আচ্ছা, যদি এখানে 2টি অঙ্ক থাকতো তাহলে আমরা এখানে 2টি শূন্য দিতাম। যদি একটি অঙ্ক থাকে তাহলে একটি শূন্য দেব, যদি 3টি অঙ্ক থাকে তাহলে 3টি শূন্য দেব। অর্থাৎ এই পাশে দশমিকের ডান পাশে যে কয়টি অঙ্ক থাকবে আমরা কিন্তু এখানে সেই কয়টি শূন্য লিখে দেব। আচ্ছা, যেহেতু এখানে দশমিকের ডান পাশে আমরা একটি মাত্র অঙ্ক দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু এখানে আমরা একটি মাত্র শূন্য লিখে দেব। তাহলে 1 এবং 0 মিলে হয়ে গেল 10। আমাদের কিন্তু এই শূন্যস্থানটি পূরণ করা হয়ে গেল। এবারে আমরা কি করব? এই পাশের যে শূন্যস্থানটি এটিকে কিন্তু পূরণ করব, তাই না? এখন দেখো, আমরা এখানে পাচ্ছি 2/6 গুণ 10। অর্থাৎ আমাদের এই দেখো, এইটির মধ্যে যেহেতু একটি ব্র্যাকেট রয়েছে, মানে বন্ধনী রয়েছে, যার কারণে কিন্তু এই বন্ধনীর ভিতরের কাজটুকু আমাদের আগে করতে হবে, তাই না? অর্থাৎ 2কে আমাদের 16 দ্বারা কিন্তু ভাগ করতে হবে। 2কে যখন 16 দ্বারা ভাগ করব, ভাগ করে যে উত্তরটিকে আমরা পাবো সেটির সঙ্গে আমরা কিন্তু এই 10কে গুণ করে দেবো। দেখো, এই মাঝখানে কিন্তু একটু গুণ চিহ্ন রয়েছে, তাই না? তাহলে আমরা এই দুটিকে কিন্তু গুণ করে দেবো। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে উত্তর এইখানে কত হবে। দেখো কত সহজ বিষয়টি। তাহলে চলো আমরা প্রথমে 2কে যদি 16 দ্বারা একটু ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছিল 2/16 গুণ হচ্ছে 10। আমরা কিন্তু খালি ঘরে এই 10 পেয়েছিলাম, তাই না? আচ্ছা, আমি তোমাদের জন্য কিন্তু এখানে লিখে রেখেছি। আচ্ছা দেখো, এবার আমরা যদি প্রথমে এই ভাগের কাজটুকুকে করি, যেহেতু 16 দ্বারা আমাদের ভাগ করতে হবে, যার কারণে 16কে কিন্তু আমরা প্রথমে লিখবো, তাই না? আমরা প্রথমে লিখবো হচ্ছে 16। দেখো, আমরা প্রথমে লিখবো 16 এবং এই 2কে যেহেতু ভাগ করতে হবে, যার কারণে এই 2কে কিন্তু আমরা মাঝে লিখবো, তাই না? এবারে উপরে একটি দাগ দিয়ে আমরা কিন্তু চাইলে এই উপরেও উত্তরটিকে লিখতে পারি, আবার এরকম একটি দাগ দিয়ে ডান পাশেও কিন্তু উত্তরটিকে আমরা লিখতে পারি। আমাদের সুবিধা যেখানে হয় আমরা কিন্তু সেইখানে উত্তরটিকে লিখতে পারি। এখন দেখো, আমরা যদি ভাগটিকে করি, আমরা 2কে যদি 16 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা যদি 16 ঘরের নামতে পড়ি, দেখো 16-এর সঙ্গে 1কে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 16 × 16। অর্থাৎ এই 2-এর চাইতে কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা জানি 2-এর চাইতে বড় হলে হবে না, 2-এর চাইতে কিন্তু অবশ্যই ছোট হতে হবে অথবা 2-এর সমান হতে হবে, তাই না? এখন 16-র সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে 2-এর চাইতে বড় হয়ে যায়। তার মানে আমরা কত দ্বারা গুণ করব? 1-এর চাইতে ছোটকে, ওর চাইতে ছোট হচ্ছে 0। অর্থাৎ 16-র সঙ্গে আমরা এবারে 0কে গুণ করব, তাই না? দেখো, 16-র সঙ্গে যদি আমরা 0কে গুণ করি, আমরা উত্তরে লিখে দিলাম হচ্ছে 0। 16 এবং 0কে গুণ করলে হয় 16 0 গুণে 0। কারণ আমরা জানি 0-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হবে, তাই না? আচ্ছা, সে যত বড় সংখ্যাই হোক, আমরা 0-এর সঙ্গে যাকেই গুণ করব উত্তর হবে 0। 16 0 গুণে হলো 0, আমরা এখানে লিখে দিলাম 0। এবার দেখো, 2 থেকে 0কে বিয়োগ করলে আবারও আমাদের 2ই থেকে যায়। এখন এই 2কে কিন্তু আমরা আবারও দেখো 16 দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে এবারে কি করব? এবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই 2টাকে আমরা বড় বানাবো। হ্যাঁ, আচ্ছা, এখন কিভাবে করে বড় বানাবো?
দেখো এই যে 2 রয়েছে, এই 2 কি 2 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি, আমি কিন্তু এর আগে তোমাদেরকে অনেকবার বলেছি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে কিন্তু একটি দশমিক থাকে। এই দশমিকটা যদি দেয়া থাকে তারপরেও দশমিক এখানে রয়েছে, আর যদি এই দশমিকটা দেয়া না থাকে তাহলেও কিন্তু আমরা ধরে নেব কি এখানে একটি দশমিক রয়েছে। যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক রয়েছে। এখন এই দশমিকটাকে আমরা কি করব, সরাসরি উপরে নিয়ে যাব। ঠিক আছে, উত্তরের ঘরে আমরা দশমিকটাকে নিয়ে যাব। যখন উত্তরের ঘরে আমরা দশমিক পাবো তখন আমরা এইখানে চাইলে যে কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্য আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেখো এখানে যেহেতু আমরা দশমিক পেয়ে গেছি উত্তরে, যার কারণে এখানে আমরা প্রথমে একটি শূন্য দিলাম। ঠিক আছে, এখন এই শূন্যটিকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। দেখো যখন শূন্যটা নিচে চলে আসলো তখন 2 এবং শূন্য মিলে হয়ে গেল 20। এখন কিন্তু 16-র চাইতে বড় হয়ে গেছে, তাই না? এখন কিন্তু আমরা 20-কে 16 দ্বারা ভাগ করতে পারবো। আচ্ছা দেখো, আমরা যদি 16-র ঘরে নামতা পড়ি, আমরা জানি 16 একে 16, 16 দুগুণ হয় 32, অর্থাৎ 16-র সঙ্গে 2-কে গুণ করলে কিন্তু 20-এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে আমরা 16-র সঙ্গে 1-কে গুণ করবো, তাই না? আমরা জানি 16 একে হয় 16, তাই না? তাহলে এই 1-কে গুণ করলে কিন্তু আমরা 20-এর ছোট সংখ্যা পাই, যার কারণে 1-কে আমরা উত্তরের ঘরে লিখে দেবো। আমরা এখানে লিখে দেবো 1, এবং 16 একে যে 16 পাই, এই 16-কে লিখে দেবো আমরা নিচে। আচ্ছা এবার দেখো, যদি 20 থেকে আমরা 16-কে বিয়োগ করি তাহলে কত হয়? 0 থেকে 6-কে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। আমরা জানি উপরের সংখ্যাকে বড় হতে হয়, আর না হলে কিন্তু বিয়োগ করা যায় না, তাই না? এখন এই 0-কে আমরা কীভাবে করে বড় বানাবো? এই যে 2 রয়েছে পাশে, দেখো এই পাশের ঘরে আমরা চলে যাব। পাশের ঘরে গিয়ে দেখলাম কি এখানে রয়েছে 2, এই 2-এর কাছ থেকে 1-কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, তাই না? আগে ছিল 0, যখন এই 2-এর কাছ থেকে 1-কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এখন কিন্তু বড় হয়ে গেল। এখন এই 10 থেকে যদি নিচের 6-কে আমরা বিয়োগ করে দিই, 10 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এবারে এইখানে যে 2 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 2 নেই। কারণ কি? কারণ হচ্ছে এই 2 থেকে আমরা 1-কে ধার করে দিয়েছিলাম, যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1, তাই না? এই উপরের 1 থেকে নিচের 1-কে বিয়োগ করলে আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাহলে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 4, তাই না? এখন এই 4-কে কি আমরা 16 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 4-কেও 16 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 4 কিন্তু ছোট। এটিকেও আমাদের বড় বানাতে হবে। তাহলে আমরা এটিকে কীভাবে করে বড় বানাবো? দেখো আমরা জানি কি, আমরা জানি এইখানে উত্তরে যদি একটি দশমিক আমরা পাই তাহলে কিন্তু আমরা এইখানে যে কয়টি শূন্য আমাদের মনে চাবে আমরা কিন্তু সেই কয়টি শূন্য এইখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা আরও একটি শূন্য নিলাম, এই শূন্যটিকে আবার সরাসরি 4-এর কাছে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। দেখো এখন 4 এবং এই শূন্য মিলে হয়ে গেল কত? 4 এবং শূন্য মিলে কিন্তু হয়ে গেল 40, তাই না? এবারে দেখো, এবারে যদি আমরা দেখি যে 16-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 40-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পাই। আমরা জানি 16 একে 16, 16 দুগুণ 32, 3 16। দেখো 16-র সঙ্গে যদি আমরা 3-কে গুণ করি তাহলে কত হয়? 3 6 18, 18 8, হাতে আছে আমাদের 1। আমরা দেখো 18 8-কে লিখে দিলাম এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 3-এর সঙ্গে 1-কে গুণ করলে হয় 3 একে 3। এই 3-এর সঙ্গে যদি হাতের 1-কে আমরা যোগ করে দিই, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, অর্থাৎ 3 16 কত হয়? 3 16 হয় কিন্তু 48। তার মানে কিন্তু এই 40-এর চাইতে বড় হয়ে যায়। 3 দিয়ে গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 2 দ্বারা গুণ করবো, তাই না? আমরা এখানে লিখবো 2। হ্যাঁ, এবং 16-র সঙ্গে 2-কে গুণ করলে হয় 16 দুগুণ 32। আমরা এর নিচে লিখে দেবো কিন্তু 32। এই দেখো এই 32 কিন্তু 40-এর চাইতে ছোট, তাই না? আচ্ছা এখন এই 40 থেকে যদি নিচের 32-কে বিয়োগ করে দিই, একই রকমভাবে 0 থেকে কিন্তু আমরা 2-কে বিয়োগ করতে পারি না, কারণ 0 ছোট। এখন ওকে আমরা কিভাবে বড় বানাবো? আমরা পাশে যে 4 রয়েছে, 4-এর কাছ থেকে 1-কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে আগে ছিল শুধুমাত্র 0, যখন 1 পেলো, 1 পেয়ে কিন্তু হয়ে গেল 10, তাই না? এখন এই 10 থেকে নিচের 2-কে বিয়োগ করলে থাকে হচ্ছে কত? থাকে কিন্তু আর 8। আমরা লিখে দিলাম 8। এবারে এইখানে যে 4 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 4 নেই। এই 4 থেকে 1 কমে গিয়ে, যেহেতু ওর কাছ থেকে আমরা 1-কে ধার করে দিয়েছিলাম, যার কারণে 4 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল এবারে 3। 3 থেকে নিচের 3 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আচ্ছা আমরা এই জন্য এইভাবেই এটিকে রেখে দিব। এখন দেখো আমরা পাচ্ছি এখানে 8। 8-কেও কিন্তু আমরা এবারে 16 দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে আমরা কি করব? এই 8-কে আবার আমরা বড় বানাবো। তাহলে কিভাবে বড় বানাবো? আমরা এখানে আরও একটি শূন্য নেব, এখানে একটি শূন্য নিয়ে এই শূন্যটিকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি, এখন দেখো 8 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 80, তাই না? এবারে দেখবো যে 16-র সঙ্গে কতকে গুণ করলে 80 হয়। আমরা যদি একটু অনুমান করে গুণ করি, দেখো আমরা 16-র সঙ্গে যদি 5-কে গুণ করি দেখি কত হয়। আমরা জানি 5 6 30, এই 30-এর 0-কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 3। 5 এবং 1-কে গুণ করলে হয় 5 1 5, 5 এবং এই যে 5 পাচ্ছি, 5-এর সঙ্গে হাতের এই 3-কে যদি যোগ করে দিই, 5 6 7 8, অর্থাৎ 5-এর সঙ্গে 3 মিলে কিন্তু হয়ে গেল 8।
তার মানে আমরা কিন্তু এখানে 80 পেয়ে যাচ্ছি, তাই না? অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা এইখানে লিখতে পারি কত, যেহেতু 5 দ্বারা গুণ করে 80 পাচ্ছি, যার কারণে আমরা এখানে লিখে দেবো 5, এবং 5 ষোলং যেহেতু পাই 80, আমরা নিচে লিখে দেবো 80। এবারে দেখো 80 থেকে 80কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা যেহেতু শেষে গিয়ে শূন্য পেয়ে গেছি, তার মানে কিন্তু বুঝতে পারি যে আমাদের ভাগটি করা হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত, উত্তর পাচ্ছি 0.125, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। এখন আমরা এই যে উত্তরটি পাচ্ছি, অর্থাৎ এই ভাগ করে যে উত্তরটি পাচ্ছি, এটির সঙ্গে আমরা কি করব, এটির সঙ্গে কিন্তু আমরা গুণ করব কাকে, 10কে কিন্তু গুণ করে দিব, তাই না? এখন যদি এই সংখ্যাটি এবং এই 10 এই দুটিকে যদি আমরা গুণ করি, দেখি কত হয়। দেখো যদি আমরা শুরুতে লিখি হচ্ছে 0.125 গুণ করব হচ্ছে কত, এর সঙ্গে গুণ করব কিন্তু আমরা 10কে, তাই না? আচ্ছা, এখন যদি গুণ করি, আমরা শুরুতেই এই 0 দ্বারা উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব এবং তারপরে কিন্তু 1 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। আচ্ছা, শুরুতে যদি 0 দ্বারা করি, দেখো 0 এবং 5কে গুণ করলে হয় 5 0 গুণে 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন, উত্তর কিন্তু শূন্যই হবে, তাই না? 5 0 গুণে 0, 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 গুণে আবারও 0, 2 দ্বারা 1কে গুণ করলে হয় 0 দ্বারা 1কে গুণ করলে হয় 1 0 গুণে আবারও 0, 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0। আমরা কিন্তু এখানে প্রত্যেকটি শূন্য পাচ্ছি। এবারে কি করব, আমরা জানি নিচের লাইনে এসে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5। আচ্ছা, আমরা লিখলাম 5 1 5, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, 1 এবং 1 মিলে হয় 1 1 1, 1 এবং 0 মিলে হয় 1 0 গুণে 0। আচ্ছা, আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এবারে এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটিকে যদি আমরা যোগ করে দিই, দেখো 0 0 মিলে হয় 0, 0 এবং 5কে যোগ করলে হয় 5, 0 এবং 2কে যোগ করলে হয় 2, 0 এবং 1কে যোগ করলে হয় 1। এই দেখো এখানে কিন্তু একটি শূন্য রয়েছে, আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না, তাই না? আমরা এখানে কিছু না লিখলেও কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, এখন আমরা এই যে দশমিকটা দেখতে পাচ্ছি, এই দশমিকটাকে কিন্তু আমাদের সঠিক জায়গাতে বসাতে হবে, তাই না? আচ্ছা, আমরা যদি দশমিকটাকে সঠিক জায়গাতে বসাই, আমরা কিভাবে এটিকে নির্ণয় করব দশমিকটা কোথায় বসবে? আমরা দেখব যে উল্টো দিক থেকে, অর্থাৎ এই ডান পাশ থেকে আমরা দেখব যে কতটি সংখ্যার আগে বা কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে। যেমন দেখো এই একটি অঙ্ক, এই একটি অঙ্ক, এই একটি অঙ্ক, অর্থাৎ 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 3টি অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে এইখানে আমরা 3টি অঙ্কের আগে দশমিক বসাবো। দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এই 3 অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা পাচ্ছি কত, 1.250, তাই না? এবং আমরা কিন্তু জানি যে দশমিকের একদম ডান পাশে যদি শূন্য থাকে, তাহলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি 1.25, এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা কিন্তু কি করেছিলাম, এই দুটিকে যখন গুণ করেছিলাম, তাই না, 10 দ্বারা যখন গুণ করেছিলাম, তখন আমরা পেয়েছিলাম হচ্ছে 1.25, তাই না? আমরা এখানে লিখে দেবো 1.25। দেখো আমরা কিন্তু এই দুটি শূন্যস্থানে খুবই সহজেই এবং খুবই সুন্দরভাবে কিন্তু এটিকে সমাধান করে ফেললাম, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে কিন্তু আমরা এই তিনটিকেই সমাধান করবো। আমরা যদি দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে, এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, এই দেখো 2 নাম্বার যে অঙ্কটি, এটি তোমাদের জন্য আমি রেখে দিলাম। হ্যাঁ, তোমরা এটি নিজেদের মতো করে সমাধান করবে একই রকম নিয়মেই। এরপরে 3 নম্বর অঙ্কটি যেহেতু একটু বড় অঙ্ক, আমি এটি তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করছি। দেখো 3 নম্বরে বলা হয়েছে 5 ভাগ 0.125। দেখো আমাদের কিন্তু এতটুকুই প্রধান প্রশ্ন, তাই না? এই ভাগটুকুকেই কিন্তু আমাদের সমাধান করতে হবে, তাই না? 5 ভাগ 0.125। আচ্ছা, আমরা যখন এটিকে সমাধান করবো, আমরা কি করলাম, আমরা প্রথমে একটি সমান চিহ্ন দিয়ে লিখলাম হচ্ছে, দেখো এই কথাটিকেই লিখলাম, শুধুমাত্র দশমিকটাকে আমরা উঠিয়ে দিলাম। আমরা লিখলাম 5 ভাগ 125। এই যে দশমিকটা আমরা দেখতে পাচ্ছি, এই দশমিকটাকে কিন্তু আমরা এখানে উঠিয়ে দিয়েছি, তাই না? এবং আমরা জানি শুরুতে যদি এখানে দশমিক না থাকে, তাহলে শুরুতে শূন্য থাকলে সেই শূন্যের কোনো দাম থাকে না। এই জন্য কিন্তু এই শূন্যটাকেও আমরা উঠিয়ে দিয়েছি। আমরা 125কে এখানে লিখে দিয়েছি 125। এবারে দেখো আমরা এখানে কিন্তু একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি এবং তারপরে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা দেখো আমরা এবারে কি করব, এই খালি ঘরে যে সঠিক সংখ্যাটি বসবে সেটিকে কিন্তু আমরা এবার নির্ণয় করব, তাই না? আমরা এটিকে কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা ঠিক আগের অঙ্কের মতো, আমরা জানি এই যে দশমিক রয়েছে, এই দশমিকের জন্য কিন্তু একটি 1 দিতে হয়, তাই না? আমরা শুরুতে একটি 1 দিলাম। এবার আমরা লক্ষ্য করব যে দশমিকের ডান পাশে মোট কতটি অঙ্ক রয়েছে। দেখো একটি অঙ্ক, দুটি অঙ্ক, তিনটি অঙ্ক, এখানে কিন্তু মোট 3টি অঙ্ক রয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে 3টি শূন্য দেবো, একটি শূন্য,
2টি শূন্য 3টি শূন্য, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু এই খালি ঘর পূরণ করা হয়ে গেল, এবারে এটিকে আমাদের পূরণ করতে হবে, তাই না। এখন এটিকে আমরা কিভাবে পূরণ করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধনের ভিতরে বলা হয়েছে 5 ভাগ 125। আমরা 5কে কিন্তু 125 দ্বারা প্রথমে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফলটি পাবো সেটির সঙ্গে কিন্তু আবার আমরা কি করব, গুণ করব হচ্ছে 1000কে। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গুণ চিহ্ন রয়েছে, অর্থাৎ এই ভাগফলের সঙ্গে আমরা কিন্তু এই 1000কে গুণ করে দেব। যখন এই দুটিকে গুণ করব তখন কিন্তু গুণফলটিকে আমরা এইখানে লিখে দেবো, অর্থাৎ উত্তর কিন্তু আমরা এখানে পেয়ে যাব, তাই না। আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছিল 5 ভাগ 125, তাই না, এবং এর সাথে গুণ করতে বলা হয়েছে কত, আমরা শূন্যস্থানে যে 1000 পেয়েছিলাম সেই শূন্যস্থানের 1000কে কিন্তু আমাদের গুণ করতে বলা হয়েছে, তাই না। আচ্ছা, আমরা যদি শুরুতে এই ভাগ অঙ্কটিকে একটু সমাধান করি, দেখো আমাদের 5কে ভাগ করতে হবে 125 দ্বারা, যার কারণে এই 125কে কিন্তু আমরা শুরুতে লিখবো, আমরা শুরুতে লিখবো হচ্ছে 125, আমরা লিখবো হচ্ছে 125 এবং মাঝখানে কিন্তু রাখবো হচ্ছে আমরা এই 5কে, তাই না। এবার যদি আমরা এই ভাগটিকে করি, দেখো আমরা দেখবো যে 125-এর সঙ্গে কতকে গুণ করলে 5-এর সবচাইতে ছোট কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো 125-এর সঙ্গে যদি 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 125 একে 125, মানে এই 5-এর চাইতে কিন্তু অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমরা জানি 5-এর চাইতে বড় হলে হবে না, ওর সমান হতে হবে, আর না হলে 5-এর চাইতে ছোট হতে হবে, তাই না। এখন 1 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, তাহলে আমরা কত দ্বারা গুণ করতে পারি, 1-এর চেয়ে ছোটকে, 1-এর চেয়ে ছোট 0, তাই না, এই 0 দ্বারা কিন্তু গুণ করতে পারি। দেখো 125-কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে কত, 125 0 গুণে 0, 0ই কিন্তু উত্তর হবে, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যত বড় সংখ্যাকে আমরা গুণ করি না কেন উত্তর 0ই হয়, তাই না। যার কারণে আমরা কিন্তু এইখানে উত্তরের জায়গাতে লিখতে পারি 0, এবং এই 0 দ্বারা যদি 125-কে গুণ করি তাহলে আমরা পাবো 125 0 গুণে 0, আমরা উত্তর পাচ্ছি 0, তাই না। এই 0 কিন্তু 5-এর চাইতে ছোট। আচ্ছা, তাহলে এখন এই 5 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আবারও আমাদের 5 থেকে যায়। এখন দেখো এই 5কে কিন্তু আবারও আমরা ভাগ করতে পারছি না, কারণ 5 ছোট, 125 কিন্তু অনেক বড়। এখন এই 5কে আমরা কিভাবে করে বড় বানাতে পারি, আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো আমি কি বলেছিলাম ঠিক আগের অঙ্কের মতো, এই যে 5 আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি 5 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না, এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে কিন্তু একটি দশমিক থাকে, তাই না। এখন এই দশমিকটাকে আমরা সরাসরি কি করব, উত্তরের ঘরে নিয়ে যাব, এইখানে নিয়ে যাব, আর যখনই আমরা উত্তরের ঘরে এই দশমিকটাকে নিয়ে যেতে পারবো তখনই কিন্তু আমরা চাইলে এখানে যে কয়টি শূন্য আমাদের দরকার সেই কয়টি শূন্য কিন্তু আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি, তাই না। এখন আমরা যদি শুরুতে একটি শূন্য দিই, এই শূন্যটিকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো এবারে যদি আমরা এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসি তাহলে এখানে কিন্তু 5 এবং 0 মিলে হয়ে গেল 50, তাই না। এখন এই 50কে কি আমরা 125 দ্বারা ভাগ করতে পারবো, এবারেও কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 50ও কিন্তু ছোট, তাই না, এটাকে আমাদের আরও বড় বানাতে হবে। এখন এখানে যদি আমরা আরও একটি শূন্য পরপর দিই এবং সেই শূন্যটাকেও যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু হবে না, আমরা কিন্তু একবারে শুধুমাত্র একটি করে সংখ্যা নামাতে পারবো নিচে, ঠিক আছে। দেখো এই শূন্যটাকে আমরা এখানে দিয়ে এই শূন্যটাকে কিন্তু সরাসরি নিচে নামিয়ে নিয়ে এসেছি, তাই না। একবারে কিন্তু আমরা একটি শূন্যকেই বা একটি সংখ্যাকেই উপর থেকে নিচে নামাতে পারবো, আমরা কিন্তু দুটিকে নামাতে পারবো না। তো এখন আমরা কি করতে পারি, আরেকটিকে নামাতে গেলে আগে আমাদের যে কাজটি করতে হবে, এই 50কে আগে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। 125 দ্বারা আমাদের এই 50কে ভাগ করতে হবে, তাহলে 125-এর সঙ্গে দেখো তো কতকে গুণ করলে 50-এর সবচেয়ে ছোট কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। 125-এর সঙ্গে 1কে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 125 একে 125, মানে এই 50-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে, তাই না। যার কারণে আমরা কত দ্বারা গুণ করবো, আবারও 0 দ্বারাই কিন্তু গুণ করবো। দেখো 0 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে, 125 0 গুণে 0 হবে, মানে 50-এর চাইতে কিন্তু ছোট হবে, তাই না। যার কারণে এখানে আমরা লিখে দেবো আবারও একটি 0। দেখো এখানে আমরা লিখে দেবো আবারও একটি 0, এবং 125 0 গুণে হয় 0, আমরা নিচেও কিন্তু লিখে দিলাম 0, তাই না। এখন এই 50 থেকে যদি এই 0কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা আবারও ঠিক 50কেই পেয়ে যাব। এখন এই 50কে কী করলাম, আমরা এই 50কে কিন্তু আবার আমাদের বড় বানাতে হবে, তাই না। এখন আমরা কি করব, এখানে আরও একটি 0 দেবো, এই শূন্যটিকে আবার যদি আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে কিন্তু দেখো এখানে অনেক বড় একটি সংখ্যা হয়ে গেল, এখানে হয়ে গেল 500। এখন এই 500কে যদি আমরা 125 দ্বারা ভাগ করতে চাই, পারবো না, হ্যাঁ পারবো কিন্তু। আচ্ছা দেখো তো 125-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 500-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা যদি 125-কে একটু আলাদা জায়গাতে গুণ করি, দেখো 125-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি দেখি কত হয়। 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 2, 4 এবং 2 মিলে 2কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সঙ্গে হাতের 2 মিলে হয়ে যায় 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের কিন্তু এবারে 1, 4 এবং 1কে গুণ করলে হয় 4 1 4, 4 এবং হাতের 1 মিলে হয়ে যায় 5,
তাই না? দেখো 4 একে 4 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 5। তার মানে আমাদের কিন্তু এখানে মোট 500 হয়ে গেছে, মানে এটির সঙ্গে কিন্তু মিলে গেছে, তাই না? তাহলে কত দ্বারা গুণ করে আমরা 500 পাচ্ছি? 4 দ্বারা গুণ করে। যার কারণে 4কে লিখবো হচ্ছে আমরা এখানে উত্তরের ঘরে, এবং 125 এবং 4কে গুণ করলে যেহেতু আমরা পাই 500, আমরা নিচে লিখে দেবো 500। আচ্ছা, এখন এই 500 থেকে 500কে বিয়োগ করলে আর কিন্তু কিছুই থাকে না, মানে শূন্য। আমরা যেহেতু নিচে শূন্য পেয়ে গেছি, তার মানে আমরা বুঝতে পারি কি আমাদের ভাগ করা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত এখানে? 0.04। অর্থাৎ এই 5কে যখন 125 দ্বারা ভাগ করলাম আমরা পেয়েছি 0.04। এখন এই সংখ্যাটিকে আমরা গুণ করব কত দ্বারা? 1000 দ্বারা কিন্তু গুণ করবো, অর্থাৎ এই সংখ্যাটি এবং এই 1000, এই দুটিকে কিন্তু এখন আমরা গুণ করব। তাহলে চলো এই দুটিকে একটু গুণ করে দেখি। বন্ধুরা, আমরা শুরুতে লিখবো হচ্ছে 0.04 এবং নিচে লিখবো হচ্ছে কত? 1000, তাই না? 1000। এখন এই দুটিকে যদি আমরা গুণ করি, দেখো আমরা প্রথমে যদি 0 দ্বারা উপরের 3টিকেই গুণ করি, তারপরে এই 0 দ্বারা 3টিকেই গুণ করব, তারপরে এই 0 দ্বারা গুণ করব, তারপরে 1 দ্বারা প্রত্যেকটিকেই গুণ করব। তাহলে 0 দ্বারা যদি প্রথমে 4কে গুণ করি তাহলে হয় 4 0 গুণে 0, 0 এবং 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0, 0 এবং 0 মিলে হয় 0 0 গুণে 0। আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে, তাই না? এবার নিচে লাইনে এসে একটি 0 দিতে হয়, আমরা একটি 0 দিলাম। এখন এই 0 দ্বারা যদি গুণ করি, দেখো 0 দ্বারা 4কে গুণ করা হয় 4 0 গুণে 0, 0 0 গুণে হয় 0, এই 0 0 গুণে হয় আবারও 0। আচ্ছা, এবার আমরা নিচে লাইনে এসে কয়টি শূন্য দেবো? আগে দিয়েছি একটি শূন্য, এবারে দেবো কিন্তু 2টি শূন্য, তাই না? কারণ আমরা যত নিচে যাব ততই কিন্তু একটি একটি করে শূন্য বাড়তে বাড়তে যাবে। এখন যদি এই 0 দ্বারা গুণ করি, 0 এবং 4কে গুণ করলে হয় 4 0 গুণে 0, এই 0 0 গুণে হয় 0, 0 0 গুণে হয় 0। আমাদের এই 0 দিয়েও গুণ করা শেষ। এবার আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে এবার আমরা কয়টি শূন্য দেবো? আগে দিয়েছি 2টি শূন্য, এবারে দেবো 3টি শূন্য, 1টি 2টি 3টি। এখন যদি 1 দ্বারা গুণ করি, 4 এবং 1কে গুণ করলে হয় 4 1 4, 4 এবং 0কে গুণ করলে হয় 1 এবং 0কে গুণ করলে হয় হচ্ছে 1 0 গুণে 0, এবং 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 গুণে আবারও 0, তাই না? আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এবার যদি আমরা এই প্রত্যেকটি সংখ্যাকে যোগ করে দিই, দেখো 0 0 0 মিলে হয় 0, এখানে শূন্যগুলো মিলে হয় 0, এখানে 4টি শূন্য মিলে হয় 0, 0 0 এবং 4কে যোগ করলে কিন্তু 4ই হয়ে যায়। আমরা লিখে দিলাম 4, 0 0 0 মিলে হয় 0, এই শূন্যকে যোগ করলে কিন্তু হয়ে যায় 0, তাই না? আমরা জানি শুরুতে যে কয়টি শূন্যই থাকুক না কেন এগুলোর কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে এই শুরুর শূন্যগুলো আমরা না লিখলেও কোনো অসুবিধা নেই। এবারে দেখো আমরা এই যে দশমিকটা, এই দশমিকটা কিন্তু উত্তরের জায়গাতে বসাবো, তাই না? আমরা লক্ষ্য করব যে ডান পাশ থেকে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে। দেখো একটি অঙ্ক, দুইটি অঙ্ক, দুটি অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, যার কারণে কিন্তু এইখানে এসেও আমরা দুটি অঙ্কের আগে দশমিক বসাবো। দেখো একটি অঙ্ক, দুটি অঙ্ক, এই দুটি অঙ্কের আগে এইখানে কিন্তু আমরা দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হলো 40.00। আমরা জানি দশমিকের ডান পাশে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাই না? অর্থাৎ এই শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই। তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 40। এই দুটিকে গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে কত? 40, তাই না? তাহলে আমরা উত্তরে লিখবো হচ্ছে 40। দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যখন এই দুটিকে গুণ করলাম তখন আমরা উত্তর পেয়েছি কত? আমরা কিন্তু উত্তর পেয়েছি 40, তাই না? আমরা এখানে লিখে দেবো 40। দেখো তাহলে কিন্তু আমরা দুটি শূন্যস্থানে খুবই সহজেই সমাধান করে ফেললাম, তাই না? এখন এই মাঝের যে দুটি শূন্যস্থান রয়েছে এই দুটি কিন্তু তোমরা নিজেদের মতো করে এই নিয়মটি অনুসরণ করে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটু সহজ করে দিই। দেখো এইখানে যে শূন্যস্থানটি এটিকে এইখানে কত বসবে? এইখানে বসবে হচ্ছে, আমরা যেহেতু এখানে দশমিক দেখতে পাচ্ছি দশমিকের জন্য একটি 1 দিব, এবং দশমিকের পরে রয়েছে কতটি অঙ্ক? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, যেহেতু দুইটি অঙ্ক যার কারণে কিন্তু এখানে আমরা দুটি শূন্য দেব, ঠিক আছে? তাহলে এখানে মোট হয়ে গেল 100। তাহলে এই খালি ঘরে অর্থাৎ এই শূন্যস্থানে হবে হচ্ছে আমাদের 100, এবং যখন আমরা 3কে 25 দ্বারা ভাগ করব এবং ভাগ করার পরে আমরা তো এখানে একটি ভাগফল পাবো, তাই না? সেই ভাগফলের সঙ্গে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে 100কে। যখন এই দুটিকে আমরা গুণ করব তখন আমাদের উত্তর হবে হচ্ছে 12, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদেরকে এটি সহজ করে দিলাম। এবারে কিন্তু তোমরা নিজেদের মতো করে এই অঙ্কটিকে সমাধান করে নেবে, ঠিক আছে? আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 9 নম্বরে বলা হয়েছে ভাগ করো। আমরা কিন্তু এখানে কিছু ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো এখান থেকে আমরা কিছু কিছু ভাগ অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 9-এর 1 নম্বরে বলা হয়েছে 9 ভাগ 1.8, অর্থাৎ 9কে কিন্তু আমাদের 1.8 দ্বারা ভাগ করতে হবে, তাই না? যার কারণে কিন্তু আমরা এই 1.8কে শুরুতে লিখব। আমরা লিখব হচ্ছে 1.8, এবং আমরা কি করব? এই যে 9 রয়েছে 9কে কিন্তু আমরা মাঝে লিখে দেবো, তাই না? এরপর উপরে একটি দাগ দিয়ে আমরা কিন্তু উত্তরটিকে এইখানে লিখে দেবো। আচ্ছা এখন দেখো আমরা এটিকে কীভাবে করে ভাগ করবো? এই ভাগ অঙ্কটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। এই দেখো আমরা যখন
এই যে যে সংখ্যা দ্বারা ভাগ করব, আমরা জানি একটি ভাগ অঙ্ক যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটিকে বলা হয় কি, সেটিকে কিন্তু বলা হয় ভাজক, তাই না? এই ভাজকের ঘরে আমরা যদি কখনো দশমিক দেখতে পাই তাহলে এই দশমিকটাকে কিন্তু আমাদের এই অবস্থায় রাখা যাবে না, ঠিক আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে এই দশমিকটাকে একদম শেষে নিয়ে আসতে হবে, অর্থাৎ একদম ডান পাশে নিয়ে আসতে হবে। যখন এই দশমিকটাকে আমরা একদম ডান পাশে নিয়ে আসবো তখন কিন্তু এইখানে এটি হয়ে যাবে একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এইখানে যে দশমিকটা আমরা দেখতে পাচ্ছি এই দশমিকটাকেও আমরা কি করব, একদম ডান পাশে নিয়ে আসবো। যখন এই ডান পাশে নিয়ে আসবো তখন এই দশমিকটা কয়টি অঙ্ককে টপকে ডান পাশে চলে আসবে, এই দেখো এখানে কিন্তু একটি অঙ্ক দেখতে পাচ্ছি 8, তাই না? 8 কিন্তু একটি অঙ্ক, যেহেতু একটি অঙ্ককে টপকে ডান পাশে চলে আসবে যার কারণে এইখানে যে দশমিক রয়েছে এই দশমিকটাও একটি অঙ্ককে টপকে ডান পাশে চলে আসবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এইখানে তো কোনো দশমিক নেই। এই দেখো আমরা যে এখানে 9 দেখতে পাচ্ছি, 9 কি, 9 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? 1 2 3 4 5 6 7 8 এই যে যতগুলো সংখ্যা রয়েছে এগুলো কি, এগুলো কিন্তু একটি পূর্ণ সংখ্যা। এবং আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে মানে শেষে কিন্তু একটি দশমিক থাকে। এখানে দশমিকটা লেখা থাকলেও দশমিক এখানে রয়েছে, আর যদি না দেওয়া থাকে তারপরেও কিন্তু এখানে একটি দশমিক রয়েছে। তাহলে আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে কি, এই দশমিকটা যে কয়টি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে এইখানের দশমিকটাও কিন্তু সেই কয়টি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে। যেমন দেখো এই দশমিক কিন্তু এক ঘরকে টপকে ডান পাশে চলে আসলো, তাই না? এই দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এক ঘরকে টপকে যেহেতু ও এখানে চলে আসলো তাহলে এই দশমিকটা কী হবে, এই দশমিকটাও কিন্তু এক ঘরকে টপকে, তাহলে এক ঘরকে টপকে কিন্তু ডান পাশে চলে আসবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে কিন্তু কোনো ঘর নেই, মানে কোনো অঙ্ক কিন্তু নেই। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যেটি করব সেটি হচ্ছে আমরা একটি শূন্য দিব, ঠিক আছে? আমাদের যে কয়টি ঘরকে টপকানোর দরকার হবে আমরা কিন্তু সেই কয়টি শূন্য এখানে চাইলে দিতে পারি, যেহেতু আমাদের একটি ঘরকে টপকানো দরকার যার কারণে কিন্তু আমরা এখানে একটি শূন্য দিলাম। এবং তারপরে কি করলাম, এইখানে কিন্তু দশমিকটাকে এবারে আমরা নিয়ে আসলাম, তাই না? আমাদের দশমিক কিন্তু এবারে এইখানে চলে আসলো। তাহলে এই যে 1 এবং 8 এই দুটি মিলে কিন্তু এখন হয়ে গেল 18, তাই না? এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবং এটি হয়ে গেল কি, 9 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 90, তাই না? এখন কিন্তু আমরা খুব সহজে এটিকে ভাগ করতে পারবো। এবারে দেখো যে 18 সঙ্গে কতকে গুণ করলে আমরা 90 পেতে পারি। দেখো আমরা যদি 18 সঙ্গে একটু গুণ করি, আমরা অনুমান করে গুণ করে দেখবো, ঠিক আছে? 18 সঙ্গে যদি আমরা 5কে গুণ করে দেখি কত হয়, আমাদের কিন্তু 90 বানাতে হবে। 5 এবং 8কে গুণ করলে হয় 5 8 40, এই 40-এর শূন্যকে লিখলাম হচ্ছে আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 4, 5 এবং 1কে গুণ করলে হয় 5 1 5 5, এবং এই যে 4 আমরা হাতে রেখেছি এই 4কে যদি যোগ করে দিই, দেখো 5 একে পেয়েছি 5, এই 5-এর সঙ্গে হাতের 4 মিলে হয়ে যায় 9, 5 এবং 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। তাহলে এখানে মোট কিন্তু হয়ে গেল 90, দেখো এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? যার কারণে আমরা কি করতে পারি, যেহেতু 5 দিয়ে গুণ করে মিলে গেছে যার কারণে এই 5কে লিখবো হচ্ছে আমরা উত্তরের ঘরে, এবং 5 18 হয় হচ্ছে 90, আমরা নিচে লিখে দিলাম 90। এবার 90 থেকে নিচে 90কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা যেহেতু নিচে শূন্য পেয়ে গেছি তার মানে আমরা বুঝতে পারি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা ভাগফল পাচ্ছি কত, আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 5। এই 5 হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? আমরা উত্তর দিয়ে লিখতে পারি 5। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে একটু লক্ষ্য করি, দেখো বন্ধুরা 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 12 ভাগ 0.4, অর্থাৎ এই 12কে কিন্তু আমাদের ভাগ করতে হবে 0.4 দ্বারা, তাই না? যার কারণে এই 0.4কে আমরা শুরুতে লিখবো, হচ্ছে 0. দেখো আমরা একটু নিচে যদি লিখি, আমরা লিখবো হচ্ছে 0.4, এবং আমরা 12কে কিন্তু রাখবো মাঝখানে, তাই না? আমরা মাঝখানে লিখে দিলাম 12। এবার উপরে একটি দাগ দিয়ে যদি আমরা ভাগফলটিকে উপরে লিখে, দেখো আমরা কি জানি, এই যে ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিকটাকে রাখা যাবে না, তাই না? এই দশমিকটাকে আমাদের একদম ডান পাশে নিয়ে আসতে হবে, তাই না? এখন দেখো এই দশমিক যদি একদম ডান পাশে চলে আসে তাহলে কতটি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে, একটি ঘরকে টপকে কিন্তু ডান পাশেও চলে আসলো, তাই না? ও যেহেতু একটি ঘরকে টপকে ডান পাশে চলে আসলো যার কারণে এইখানে যে দশমিক রয়েছে, দেখো 12 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তার মানে 12-এর পাশে একটি দশমিক রয়েছে, এই দশমিকটিও কিন্তু একটি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে, কিন্তু এই ডান পাশে কিন্তু কোনো ঘর নেই। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু একটি ঘর দরকার যার কারণে কিন্তু আমরা একটি শূন্য দেবো, তাই না? এই একটি ঘরকে টপকে এখন কিন্তু এই পাশে চলে আসলো, তাই না? আচ্ছা এই দশমিকটা কিন্তু আমাদের লেখার দরকার নেই, আমরা শুধুমাত্র শূন্যটা দিলেই হবে। হ্যাঁ, তাহলে দেখো এইখানে আগে ছিল 0.4 কিন্তু এখন কিন্তু হয়ে গেল 0.4, তার মানে কিন্তু এটিকে আমরা শুধুমাত্র 4ও বলতে পারি, তাই না? কারণ আমরা জানি শুরুতে শূন্য থাকলে সেই শূন্যের কোনো দাম থাকে না। আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4, এবং এখানে পাচ্ছি 120। এখন দেখো তো যে 4 দ্বারা আমরা 120কে কীভাবে করে ভাগ করতে পারি। আমরা প্রথমে দেখব যে 1কে ভাগ করা যায় কিনা, অর্থাৎ এই একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। 1কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা এবার কী করবো, দুটি অঙ্ককে ভাগ করবো, দুটি অঙ্ক মিলে হয়ে যায় 12,
তাই না? 1 এবং 2 এই দুটি মিলে হয়ে যায় 12। তাহলে 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি তে 4 12 অর্থাৎ 3 বার ভাগ করা যায়। আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3 এবং তে 4 হয় 12। আচ্ছা, এখন দেখো এই 12 থেকে 12কে বিয়োগ করলে কিন্তু থাকে হচ্ছে 0 এবং এই যে শূন্যটা আমরা পাচ্ছি দেখো এখানে অবশিষ্ট রয়ে গেল, এই শূন্যটাকেও কিন্তু আমাদের ভাগ করতে হবে, তাই না? এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এখন কিন্তু তোমরা ভাবতে পারো যে নিচে তো আমরা শূন্য পেয়েই গেছি, এখনকার আমাদের ভাগ করতে হবে। হ্যাঁ, এখনও কিন্তু আমাদের ভাগ শেষ হয়নি। কারণ কি? কারণ যখন আমরা উপর থেকে একটু শূন্যকে নামাবো তখন কিন্তু সেই শূন্যটাকে আমাদের আলাদাভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো এই শূন্যকে যেহেতু আমরা নামিয়েছি তার মানে এই শূন্যটাকে আলাদাভাবে আমাদের ভাগ করতে হবে। এখন দেখো যে 4-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা শূন্য পাই? আমরা জানি একমাত্র 4-এর সঙ্গে শূন্যকে গুণ করলেই পাবো হচ্ছে 4 শূন্য গুণে 0, তাই না? কারণ শূন্যের সঙ্গে যাকেই গুণ করবো উত্তর কিন্তু 0 হবে, তাই না? এই জন্য আমরা এখানে উত্তরে লিখে দিলাম 0, 4 শূন্য গুণে হয়ে যায় 0। আচ্ছা, এইবারে দেখো এই শূন্য থেকে নিচের শূন্যকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? তাহলে এই শেষে যেহেতু শূন্য পাচ্ছি তার মানে আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি কিন্তু 30। আমরা উত্তর দিয়ে লিখে দিব 30। দেখো এটিকেও কত সহজেই আমরা সমাধান করে ফেললাম। এবারে চলো আমরা আবারও একটু বইয়ের কাছে ফিরে যাই। বন্ধুরা 9 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোও কিন্তু ঠিক একই রকম নিয়মেই সমাধান করতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে ঠিক এই নিয়মেই সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা 10 নম্বরে লক্ষ্য করি, দেখো 10 নম্বরে বলা হয়েছে আবারও কিন্তু আমাদের বলা হয়েছে ভাগ করো, তাই না? তাহলে এই অঙ্কগুলোকেও যদি আমরা ঠিক একই রকম নিয়মেই একটু ভাগ করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 10-এর 1 নম্বরে বলা হয়েছে 4.8 ভাগ 0.6, অর্থাৎ 4.8কে আমাদের ভাগ করতে হবে 0.6 দ্বারা, তাই না? যার কারণে এই 0.6কে কিন্তু আমরা লিখবো শুরুতে, আমরা লিখবো 0.6 এবং মাঝখানে লিখবো হচ্ছে আমরা 4.8। এবার উপরে একটি দাগ দিয়ে আমরা উপরে কিন্তু উত্তরটিকে লিখে দেবো, তাই না? আচ্ছা দেখো আমরা দেখতে পাচ্ছি ভাজকের ঘরে কিন্তু এখানে দশমিক রয়েছে, আমরা জানি এইখানে কিন্তু দশমিক রাখা যাবে না, এই দশমিকটাকে একদম শেষে নিয়ে আসতে হবে, তাই না? এখন এই দশমিকটাকে শেষে নিয়ে আসলে ও কতটি অঙ্ককে টোপকে শেষে চলে আসবে? ও কিন্তু একটি অঙ্ককে টোপকে শেষে চলে আসবে, তাই না? দেখো এই দশমিকটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, যেহেতু ও একটি অঙ্ককে টোপকে শেষে চলে আসলো তার মানে এই দশমিকটাও কিন্তু একটি অঙ্ককে টোপকে ডান পাশে চলে আসবে, তাই না? আচ্ছা, তার মানে এই দশমিকটিও একটি অঙ্ককে টোপকে অর্থাৎ 8কে টোপকে কিন্তু এই পাশে চলে আসবে। তাহলে এইখানে কিন্তু দশমিকটা চলে আসলো, তাই না? এবারে দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি শুধুমাত্র 0.6, 0.6কে কিন্তু আমরা শুধুমাত্র 6ও বলতে পারি, কারণ আগের শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? এখানে পাচ্ছি 6 এবং এখানে পাচ্ছি 48। দেখো 4 এবং 8 মিলে কিন্তু হয়ে গেল 48। এখন 6 দ্বারা 48কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি কি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। দেখো 8 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? যার কারণে উত্তর ঘরে আমরা লিখে দেবো 8 এবং 6 8 হয় 48, আমরা নিচে লিখে দেবো 48। এবারে 48 থেকে নিচের 48কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা উত্তর পাচ্ছি কিন্তু শুধুমাত্র 8। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 8। দেখো কত সহজ অঙ্কগুলো। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে একই রকমভাবে সমাধান করি, এখানে বলা হয়েছে 0.3 ভাগ 0.5। তাহলে আমরা কি করব? শুরুতে কিন্তু 0.5কে লিখবো, তাই না? আমরা লিখবো 0.5 এবং মাঝখানে কিন্তু আমরা লিখবো হচ্ছে 0.3। এবার যদি ভাগটিকে করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ভাজকের ঘরেও কিন্তু একটি দশমিক রয়েছে, এই দশমিকটাকে আমরা কি করব? ডান পাশে নিয়ে আসবো। দেখো ডান পাশে আনতে গেলে কয়টি অঙ্ককে টোপকেও ডান পাশে চলে আসবে? একটি অঙ্ককে টোপকে কিন্তু ডান পাশে চলে আসলো, তাই না? দেখো এই দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসলাম, যেহেতু একটি অঙ্ককে টোপকে ডান পাশে চলে আসবে তার মানে এই দশমিকটিও কিন্তু একটি অঙ্ককে টোপকে ডান পাশে চলে যাবে, তার মানে এইখানে চলে আসলো। দেখো এখন এইখানে কিন্তু হয়ে গেল 0.5, মানে এই 0.5কে কিন্তু আমরা শুধুমাত্র 5 বলতে পারি, কারণ আগের শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। এবং এইখানে হয়ে গেল 0.3, তার মানে এটিকে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 3, তাই না? এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাই না? আচ্ছা, তাহলে এখানে পেলাম 5, এখানে পেলাম 3। এখন আমরা 5 দ্বারা 3কে কয়বার ভাগ করতে পারি? আমরা যদি 5-এর সঙ্গে 1কে গুণ করি, দেখো 1কে গুণ করলে হয় 5 1 5, 5 1 কিন্তু হয়ে যায় 5, মানে 3-এর চাইতে কিন্তু বড় হয়ে যায়। যেহেতু 1 দ্বারা গুণ করলে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা এবারে গুণ করবো কত দ্বারা? 0 দ্বারা, তাই না? দেখো 0 এবং 5কে গুণ করলে হয় 5 0 গুণে 0, তার মানে 3-এর চাইতে কিন্তু ছোট পাই আমরা, তাই না? যেহেতু 0 দ্বারা গুণ করলে আমরা 3-এর চাইতে ছোট সংখ্যা পাই, যার কারণে উত্তরে লিখবো হচ্ছে আমরা 0 এবং
5 শূন্য গুণ হয় 0, এই শূন্যকে আমরা লিখে দিলাম নিচে। আচ্ছা, এবারে দেখো এই 3 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আবার আমাদের 3 থেকে যায়। এখন এই 3কে কি আবার আমরা 5 দ্বারা ভাগ করব? না, আগে কিন্তু এই 3টাকে আমরা বড় বানাবো, তাই না? কারণ এই 3 কিন্তু 5-এর চাইতে ছোট। এখন ওকে আমরা কিভাবে করে বড় বানাবো? দেখো এই যে দশমিকটা আমরা দেখতে পাচ্ছি কি এই যে 3, তাই না? 3 কিন্তু এখন একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, এবং এই পূর্ণ সংখ্যার পাশে কিন্তু একটি দশমিক থাকে, আমরা জানি, তাই না? এই দশমিকটাকে আমরা এইখানে উত্তরের জায়গাতে নিয়ে যাব, ঠিক আগে যে অঙ্কগুলো করেছিলাম আমরা, ঠিক সেইটির মতো। আচ্ছা, দশমিকটাকে যখন আমরা উত্তরের ঘরে নিয়ে গেলাম, এখন কিন্তু চাইলে আমরা এইখানে যে কয়টি মনে চাই আমাদের, সেই কয়টি শূন্য কিন্তু চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে একটি শূন্য দিয়ে এই শূন্যটিকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখো এই শূন্য যখন এখানে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম, তখন 3 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 30, তাই না? এই 30কে যদি 5 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 ছক 30, অর্থাৎ 5-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 5 ছক 30। আমরা নিচে লিখে দিলাম 30। এবার এই উপরে 30 থেকে নিচে 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা যেহেতু নিচে 0 পেয়ে গেছি, তার মানে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি 0.6। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.6। দেখো আমরা কত সহজে এটিকেও সমাধান করে ফেললাম। বন্ধুরা, আমরা যদি এখান থেকে আরও একটু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, চলো। বন্ধুরা, আমরা যদি 10-এর 5 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5.6 ভাগ 0.08, অর্থাৎ 5.6কে ভাগ করতে হবে 0.08 দ্বারা, তাই না? যার কারণে এটিকে কিন্তু আমরা শুরুতে লিখে নিব। আমরা লিখব হচ্ছে 0.08 এবং আমরা মাঝখানে লিখব কিন্তু 5.6, তাই না? এখন এটিকে যদি একটু ভাগ করি, দেখো আমরা জানি ভাজকের ঘরে কিন্তু কখনোই দশমিকটাকে এই অবস্থায় রাখা যায় না, এটিকে একদম শেষে নিয়ে আসতে হয়, তাই না? এখন এই দশমিকটাকে যদি একদম শেষে অর্থাৎ ডান পাশে নিয়ে আসি, তাহলে কতটি ঘরকে টপকেও ডান পাশে চলে আসবে? একটি ঘর, দুইটি ঘর। এই দুইটি ঘরকে টপকে যেহেতু ডান পাশে চলে আসলো, দেখো আমরা এই দশমিকটাকে উঠিয়ে দিলাম, যেহেতু দুইটি ঘরকে টপকে ডান পাশে চলে আসলো, তার মানে এই দশমিকটিও কিন্তু দুইটি ঘরকে টপকে ডান পাশে চলে আসবে। দেখো এখানে কিন্তু একটি ঘর আমরা দেখতে পাচ্ছি, একটি ঘর এবং আরও একটি ঘর কিন্তু আমাদের দরকার, তাই না? তাহলে এই ঘরটিকে আমরা কি দিয়ে পূরণ করতে পারি? আমরা কিন্তু একটি শূন্য দিয়ে একটি ঘর তৈরি করতে পারি, তাই না? আমাদের যে কয়টি ঘর দরকার, আমরা কিন্তু সেই কয়টি শূন্য দিয়ে আমরা সেই ঘরগুলো পূরণ করতে পারি। আচ্ছা দেখো, এখন দুই ঘরকে যদি টপকাই, এক ঘর দুই ঘর, এই দুই ঘরকে টপকালে এই পাশে কিন্তু এই দশমিকটা চলে আসবে, তাই না? এই দশমিকটা কিন্তু এই পাশে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এই দশমিকটাকে এখান থেকে উঠিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু মোট হয়ে গেল 0.08, অর্থাৎ এই শুরুর যে শূন্যগুলো, এগুলোর কিন্তু কোনো দাম নেই, তার মানে এটিকে আমরা বলতে পারি শুধুমাত্র 8। এবং এইখানে কিন্তু আমরা পাচ্ছি মোট 560, তাই না? এই 560কে কিন্তু এবার আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখবো যে এক অঙ্ককে ভাগ করা যায় কিনা, তাই না? আমরা এই পুরোটিকে একবারে ভাগ করতে গেলে কিন্তু অনেক একটু কষ্ট হবে আমাদের, যার কারণে আমরা অল্প অল্প করে ভাগ করার চেষ্টা করব। আমরা শুরুতে দেখবো যে এক অঙ্ককে ভাগ করা যায় কিনা। এক অঙ্ক কিন্তু শুধুমাত্র 5কে 8 দ্বারা আমরা ভাগ করতে পারি না, কারণ 5 ছোট, যার কারণে আমরা কী করবো, এবারে দুটি অঙ্ককে একসঙ্গে ভাগ করব। দেখো 5 এবং 6 এই দুটি মিলে কিন্তু হয়ে গেল 56, তাই না? তাহলে আমরা এবার যদি 56কে 8 দ্বারা ভাগ করি, তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 7 × 8 = 56, অর্থাৎ 8-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করি, তাহলে হয়ে যায় 7 × 8 = 56। আমরা নিচে লিখে দিলাম 56। এখন আমরা এই 56 থেকে নিচের 56কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই পাবো না, মানে 0। এবারে বাকি রইল কি এই পাশের শূন্যটি, তাই না? এই শূন্যটিকে এবারে আমরা সরাসরি নিচে নামিয়ে আনলাম। এখন আমি তোমাদেরকে আগেও বলেছি যে যখন আমরা উপর থেকে একটি শূন্যকে নামাবো, আমরা কিন্তু এই শূন্যটিকে এইভাবে রেখে দিতে পারবো না, তাই না? এই শূন্যটাকেও কিন্তু আমাদের ভাগ করতে হবে। তাহলে এই শূন্যকে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা কিন্তু 0 বার ভাগ করতে পারবো, তাই না? একমাত্র 8-এর সঙ্গে যদি আমরা শূন্যকেই গুণ করি, তাহলে হবে 8 0 গুণে 0, তাই না? আমাদের কিন্তু এখানে 0 দরকার, যার কারণে আমরা এখানে একটু 0 দিলাম, 8 0 গুণে হয়ে গেল 0। এবারে এই 0 থেকে নিচের শূন্যকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমাদের কিন্তু ভাগ করা হয়ে গেল। আমরা ভাগফল পাচ্ছি কত? 70। আমরা উত্তর দিয়ে লিখে দেব 70। দেখো এখানে প্রত্যেকটি অঙ্কই কিন্তু আমাদের একই রকম নিয়মের সমাধান করতে হবে। দেখো বন্ধুরা, আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, ছোট বন্ধুরা, 10 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে, এগুলোকেও তোমরা কিন্তু ঠিক একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।